ঈশ্বরের সেবক ব্রাদার ফ্লেভিয়ান লাপ্লান্তো সিএসসি। তোমরা জগতের সর্বত্রই যাও, বিশ্ব সৃষ্টির কাছে তোমরা ঘোষণা করো মঙ্গল সমাচার। খ্রিস্টের এই বাণীকে বুকে নিয়ে এই বঙ্গদেশে আগমন করেছিলেন মহৎ প্রাণ মানুষটি। ভিনদেশী হয়েও হয়ে উঠলেন একজন বাঙালি। ঝোপ জঙ্গল, পাহাড়, নদী, সমুদ্র পাড়ি দিয়ে দিনের পর দিন মানব সেবায় অকুতভয় খ্রিস্টের সৈনিক হয়ে উঠলেন ব্রাদার ফ্লেভিয়ান। পুরো নাম ঈশ্বরের সেবক ব্রাদার ফ্লেভিয়ান লাপ্লান্তো সিএসসি। 1907 খ্রিস্টাব্দের 27 জুলাই কানাডার কুইবেক শহরে জন্ম ব্রাদার ফ্লাভিয়ান লাপ্লান্তোর। ব্রাদার হওয়ার আগ পর্যন্ত নাম ছিল দরিয়া লাপ্লান্তো। পিতা অনর লাপ্লান্তো ও মাতা মেরি লুইজি থারুক্সের নবম সন্তানের মধ্যে ব্রাদার সপ্তম। কৃষক পিতার সাথে ব্রাদারও সহযোগিতা করতেন। সেন্ট এইমস স্কুলে পড়াশোনা শুরু। 1919 খ্রিস্টাব্দে 12 বছর বয়সে পবিত্র ক্রুশ জুনিয়রেটে প্রবেশ করেন। 1923 খ্রিস্টাব্দের 15 আগস্ট ব্রতীয় জীবনের শুভ্র পোশাক পরিধান এবং 1924 খ্রিস্টাব্দের 16 আগস্ট ব্রতীয় জীবনের প্রথম ব্রত গ্রহণ করেন। 1928 খ্রিস্টাব্দে খ্রিস্টের বাণী প্রচারের জন্য যে কোনো দেশে যাওয়ার ব্রতীয় প্রতিজ্ঞা করেন। বাংলায় আসার পূর্বে এই 4 বছর তিনি কানাডায় সংঘের সাথে বিভিন্ন কাজে অংশ নিয়ে নিজেকে গড়ে তোলেন। 1932 খ্রিস্টাব্দ ডিসেম্বরের 1 তারিখ এক কুয়াশাচ্ছন্ন সকালে দীর্ঘ সুঠামদেহী এক যুবক ইউরোপের চাকচিক্যময় জীবন ছেড়ে বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় এসে পৌঁছলেন। দীর্ঘ রাত ট্রেন ভ্রমণ শেষে চাঁদপুর থেকে বোটে করে যখন সূর্য তার দীপ্তি ছড়াতে উদ্যত, তখনই নদীর চিকচিক বালু ছিঁড়ে পায়ে হেঁটে চট্টগ্রাম বিশপ হাউসে হাজির হন তিনি। ক্লান্ত অবসন্ন শরীর এলিয়ে দেন বারান্দায়। Hello, who are you? I am Brother Flavian. Where you come from? I am from Canada. Come. ঈশ্বরের সেবক ব্রাদার ফ্লেভিয়ান বাংলাদেশের প্রথম দিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা বিস্তারের কাজ করেন। মূলত 1932 থেকে 1943 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও প্রধান শিক্ষক হিসেবে কাজ করেন। একজন ভিনদেশী ব্রতধারী হিসেবে বাংলাদেশে তার কাজ করার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ভাষা। তাই তিনি এসেই 1932 থেকে 33 খ্রিস্টাব্দ বরিশালের সাগরদী ও পাদ্রশীপুরে বাংলা ভাষা আয়ত্ত করেন। 1933 খ্রিস্টাব্দে পাদ্রশীপুর সেন্ট আলফ্রেড উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় এবং সেই থেকে 1936 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি সেই স্কুলে শিক্ষকতা করেন। এরপর তিনি 1937 থেকে 38 খ্রিস্টাব্দ পর্যন্ত নোয়াখালীতে ব্রাদার আন্দ্রে স্কুল প্রতিষ্ঠায় অংশ নেন এবং শিক্ষকতা করেন। তিনি স্কুলটির নাম রাখেন ব্রাদার আন্দ্রের নামে। পরবর্তীতে 1939 থেকে 40 খ্রিস্টাব্দ পর্যন্ত চট্টগ্রামে সেন্ট প্লাসিড উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন সমস্যার সমাধান ও শিক্ষকতায় মনোনিবেশ করেন। 1940 খ্রিস্টাব্দে তিনি পুনরায় পাদ্রশীপুর ফিরে আসেন এবং স্কুলের দায়িত্ব নেন। 1941 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন। এরপরে তিনি যেন প্রেরণ কর্মের মূল ভিত্তি খুঁজে পান। 1942 খ্রিস্টাব্দ পাহাড় আর জঙ্গলে ঘেরা কর্ণফুলীর অববাহিকায় নিভৃত এক জনপদ দিয়াঙে চলে আসেন মহৎ কর্মবীর ব্রাদার ফ্লেভিয়ান। তিনি যেন খ্রিস্টের বীজ বপনের পর অঙ্কুরিত চারারই পরিচর্যা শুরু করেন। ব্রাদার ফ্লাভিয়ান বাংলাদেশে সেবা কাজ করেছেন 49 বছর এবং এই সময়ের 39 বছরই তিনি দিয়াঙে মরিয়ম আশ্রম সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছেন। তিনি যখন দিয়াং আসেন সেই সময় দিয়াঙে 3টি পর্তুগিজ বংশোদ্ভূত মরেজ, ডি রোজা ও পোলাক পরিবার বাস করতেন, যারা দিয়াঙে প্রথম খ্রিস্ট বিশ্বাসী হিসেবে পরিচিত। ব্রাদার ফ্লেভিয়ান মরেজ পরিবারে 3 মাস অবস্থান করেন। সেখান থেকেই তিনি যেন মন স্থির করলেন খ্রিস্টীয় পরিচর্যার ক্ষেত্র।
ব্রাদার ফ্লেভিয়ান যখন দেয়াং প্রথম এসেছিলেন তখন উনি প্রথমে আমাদের বাড়িতে এসেন এবং উনি 3 মাস আমাদের বাড়িতে অবস্থান করেন। এর মধ্যে উনি ঠিক করেন যে দেয়াংয়ের মধ্যে উনি দেয়াংয়ে একটা জায়গা নেবে এবং আশ্রম করবে। এরপরে উনি এখানে বিভিন্ন ধরনের স্কুল স্থাপনা করবেন, বিভিন্ন টেকনিক্যাল, তারপরে কারিগরি, ফিশিং বোট, এই ধরনের চিন্তাভাবনা ওনার ভিতরে ছিল। পরবর্তী সময়ে উনি ওগুলোতে সাকসেস হয়েছে। আমরা ওনার মাধ্যমে প্রার্থনা করে ফল পেয়েছি। আপনারাও সবাই ওনার প্রতি বিশ্বাস রেখে আপনারা ওনার মাধ্যমে প্রার্থনা করবেন এবং আপনারাও ফল পাবেন। উনি সাধুভুক্ত হতে চলেছেন। আমরা আশা রাখবো উনি যাতে শ্রেণীভুক্ত হয়। ব্রাদার ফ্লেভিয়ান দিয়াংকে বেছে নিলেন খ্রিস্টের দ্রাক্ষাক্ষেত্র হিসেবে। এখানে তিনি প্রথমেই প্রতিষ্ঠা করেন অনাথ আশ্রম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে ব্রাদার ফ্লেভিয়ান চট্টগ্রামের চাকতাই থেকে 250 জন অনাথ শিশুকে নিয়ে আসেন দিয়াংয়ে এবং গড়ে তোলেন অনাথ আশ্রম। 1943 থেকে 44 খ্রিস্টাব্দের মধ্যে খ্রিস্টান পরিবারের পুনর্বাসন, প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা এবং ছাত্রাবাসের জন্য চট্টগ্রামের তৎকালীন ম্যাজিস্ট্রেট এডওয়ার্ড ও ম্যাকনিয়ার্নির নিকট থেকে 81 একর জমি ক্রয় করেন। সেখানে পরবর্তীতে বসতি স্থাপনা, স্বাস্থ্যকেন্দ্র, দুস্থ মহিলা ও বেকার মেয়েদের জন্য সিস্টার পলিন নাড়োর সহায়তায় সেলাই প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলেন। তার মা মারিয়ার প্রতি ছিল অগাধ বিশ্বাস। তার সকল কাজের উৎস ছিলেন পবিত্রতমা মা মারিয়া। তাই তিনি এই আশ্রমটিকে মরিয়ম আশ্রম হিসেবে পরিচিতি দান করেন। সেই সাথে তিনি সেখানে সাধু জোসেফ ও মারিয়া পাড়া নামে 2টি ব্লক তৈরি করেন। 1943 থেকে 44 খ্রিস্টাব্দের দুর্ভিক্ষে প্রায় 60 লক্ষ মানুষ মারা যায়। সেই সময়ের দুর্ভিক্ষে অনাহার, রোগক্লিষ্ট মানুষের সেবায় উদার হস্তে ঝাঁপিয়ে পড়েন তিনি। ব্রাদার ফ্ল্যাভিয়ান তখন একটি ত্রাণ কেন্দ্র স্থাপন এবং পাশে একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু করেন। হাজার হাজার মানুষকে তিনি সেই সময়ে মুখে অন্ন তুলে দিয়েছেন। ভালোবাসাময় সেবা দিয়ে সারিয়ে তুলেছেন মৃত্যু পথযাত্রী মানুষদের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অভাবী মানুষের পাশে তিনি পরম বন্ধু হয়ে দাঁড়িয়েছিলেন। যুদ্ধের সেনাদের মোটরযান ও কামান লুকানোর জন্য প্রায় 500 জালের প্রয়োজন হতো। তখন ব্রাদার স্থানীয় দুর্দশাগ্রস্ত মানুষদের জাল বোনার কাজে সম্পৃক্ত করেন। নারী পুরুষ সবাই তখন জাল বুনত। এছাড়াও সেনাদের সামরিক সরঞ্জাম স্থানান্তরের জন্য প্রায় 1000 কর্মীর প্রয়োজন হয়। তখন ব্রাদার সামরিক কর্মকর্তা কর্নেল ডেলগার্জের পরামর্শে 1000 দুস্থ মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। খ্রিস্ট যেমন জেলেদের মধ্যে নিজেকে প্রকাশ এবং নিজের সঙ্গী করেছিলেন, ব্রাদার ফ্লেভিয়ানও যেন তেমনই অনুভূতি নিয়ে খ্রিস্টের পথ অনুসরণ করলেন, যে কারণে তার জীবনের সেবা কাজের সবচেয়ে বড় অংশই ছিল জেলেদের নিয়ে। উপকূলীয় অঞ্চলের ছিন্নমূল জেলেরা ছিল অবহেলিত এবং দুর্দশাগ্রস্ত। ব্রাদার ফ্লেভিয়ান জেলেদের দুঃখ কষ্ট প্রত্যক্ষ করে ব্যথিত হলেন এবং তাদের দুর্দশা থেকে মুক্তি লাভে এগিয়ে এলেন। তিনি একটি টেকনিক্যাল স্কুল করে তোলেন এবং সেখানে 12টি ইঞ্জিন চালিত ফিশিং বোট তৈরি করে জেলেদের মধ্যে বিতরণ করেন। উদ্দেশ্য ছিল জেলেদের প্রশিক্ষিত করে দক্ষ নাবিক তৈরি, মৎস্য শিকারের মাধ্যমে কর্মসংস্থান এবং অবহেলিত জেলেদের মূল ধারায় এনে উন্নত ভবিষ্যৎ রচনা করা। সেই লক্ষ্যে তার প্রতিষ্ঠিত টেকনিক্যাল স্কুল সংলগ্ন কর্ণফুলীর পাড়ে গড়ে তোলেন বোর্ড ঘাট, যা এখনো জেলেরা ব্যবহার করছে এবং ব্রাদারের সেবা কর্মের সাক্ষ্য বহন করছে। জেলেদের জীবনমান উন্নত এবং স্বাবলম্বী করে গড়ে তুলতে বিশেষ করে জোর দেন শিক্ষা বিস্তারে এবং সমবায় সমিতি প্রতিষ্ঠায়, যার মাধ্যমে জেলেরাও পেয়েছিল নবজীবন। তিনি স্বল্প সময়ের জন্য জেলেদের ছেড়ে নোয়াখালীতে দায়িত্ব পালন করলেও সব সময় সেই দুঃখ ক্লিষ্ট জেলেদের কথা ভাবতেন। তাই তো তিনি পুনরায় ফিরে যান অসহায় সেই জেলেদের মাঝেই। সেখানে তিনি থেমে থাকেননি। তিনি নিয়মিত জেলেদের পরিচর্যাও করেছেন। সাগরের উত্তাল ঢেউয়ের সাথে মিতালি করে তিনি মাছ ধরার ট্রলারে করে বঙ্গোপসাগর থেকে শুরু করে কুতুবদিয়া, মহেশখালী চ্যানেল সহ বিভিন্ন বিপদসংকুল এলাকায় জেলেদের পরিদর্শন এবং যত্ন নিয়েছেন। মহেশখালীর হিল্লা, আদিনাথ মন্দির জেলেপাড়া, চকরিয়ার বড়ইতলি, কুতুবদিয়ার কুমিরছড়া জেলেপাড়া, ভাওলা জেলেপাড়া সহ বিভিন্ন জেলেদের পাড়ায় তিনি নিয়মিত পরিদর্শন করে তাদের খোঁজ খবর নেয়া
নিরাপত্তা প্রদান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রদান করেছেন। পাশাপাশি তিনি এসব জেলে পাড়ায় নিজ অর্থায়নে গড়ে তুলেছিলেন শিক্ষা প্রতিষ্ঠান। 1989 সনে ব্রাদার ফ্লেভিয়ান জেলে গ্রামগুলোতে শিশুদের শিক্ষার জন্য এই ফিডার স্কুল আরম্ভ করেন। যেহেতু শিশুরা অশিক্ষিত, মা বাবারা অশিক্ষিত, ওই জন্য স্কুলমুখী করার জন্য এই ফিডার স্কুলগুলো আরম্ভ করে। তো এই পর্যন্ত প্রায় 8-10টা স্কুল বিভিন্ন গ্রামে রয়েছে। তিনি মানুষ সেবার এসব কাজ করতে গিয়ে বিভিন্ন সময়ে বিপদেরও সম্মুখীন হয়েছেন। বিভিন্ন সময়ে ডাকাতদের কবলে পড়েছেন তিনি। আবার তাদের কাজ দিয়ে মানবিক জীবনেও ফিরিয়ে এনেছিলেন এই ধর্মপ্রাণ মহান মানুষটি। 1952 খ্রিস্টাব্দে এমন একটি ঘটনার সাক্ষী দিয়াংয়ের আলো বাতাস, পাখপাখালি ও জঙ্গল ঘেরা পাহাড়ি জনপদ। তিনি যেমন বিপদ সংকুল পথ পাড়ি দিয়েছেন, কখনো উত্তাল নদী ও সমুদ্রে, কখনো বা বন জঙ্গল ঘেরা পাহাড়ি পথেও হেঁটেছেন মানব সেবায়। তিনি শান্তি বিস্তারেও ছিলেন খ্রিস্টের মূর্ত প্রতীক। দিয়াং মিশন প্রাঙ্গণ থেকে অল্প দূরে একটি ছোট পাহাড়ের উপর লুরদের রানী কুমারী মারিয়ার স্মরণে ব্রাদার একটি ছোট মন্দির প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন দীর্ঘদিন ধরে। নোয়াখালী থেকে পুনরায় দিয়াংয়ে ফিরে আসা এবং মন্দির নির্মাণ নিয়ে 1962 খ্রিস্টাব্দে তার বোন ইভাকে লেখা চিঠিটি ছিল, দিয়াংয়ে আমার নিজস্ব জায়গায় বসবাসকারী জেলে স্বজনদের মধ্যে ফিরে যাচ্ছি, যেখানে একটা বড় বাগান বাড়ি তৈরি করে আমি আমাদের ধন্যা মায়ের সম্মানে একটা মন্দির প্রতিষ্ঠা করব, যা হবে বিশ্রাম, প্রার্থনা ও ধ্যানের একটি সুন্দর জায়গা। ব্রাদার ফ্লেভিয়ান তিনি অত্র অঞ্চলের বিভিন্ন দ্বীপে বা বিভিন্ন এলাকায় জেলেদের সঙ্গে কাজ করেছেন, কিন্তু শেষ জীবন তিনি আশ্রমে কাটিয়েছেন এবং অনেক মানুষ যারা তার সঙ্গে কাজ করেছে তারাও আশ্রমে এসেছে এবং তার সঙ্গে প্রার্থনা করেছে। এখন সেই মানুষগুলোই যতই তার কাছে প্রার্থনা করে ততই অন্তরে অনুভব করে যে তিনি একজন সাধু পুরুষ ছিলেন, যে কারণে তার কাছে, তার মধ্য দিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করলে তারা ফল পায় এবং সেই সাক্ষ্যগুলো তারা প্রতিনিয়ত দিয়ে যাচ্ছেন। ব্রাদার ফ্লেভিয়ানকে মাতামণ্ডলী সাধু শ্রেণীভুক্তকরণের একটি প্রক্রিয়া শুরু করেছে এবং সেই প্রক্রিয়ার প্রথম ধাপ হিসাবে তিনি ঈশ্বরের সেবক হিসাবে উপাধি লাভ করেছেন। তো আপনারা প্রতি বছর এখানে আসেন তীর্থযাত্রা করতে, মা মারিয়ার মধ্য দিয়ে প্রার্থনা করেন। মা মারিয়াও আমাদের সঙ্গে একসাথে ঈশ্বরের কাছে আমাদের জন্য অনুনয় করেন। কিন্তু ব্রাদার ফ্লেভিয়ান, যিনি এর প্রতিষ্ঠাতা, যিনি এই তীর্থস্থানটা প্রতিষ্ঠা করেছেন, নিজে এখানে থেকে প্রার্থনা করেছেন, অন্যদেরকে প্রার্থনা করতে অনুপ্রাণিত করেছেন, তাকেও একজন সাধু পুরুষ হিসাবে লাভ করা আমাদের জন্য অনেক গৌরবের বিষয়, অনেক আধ্যাত্মিক কৃপা লাভের বিষয়। তাই আমরা মা মারিয়ার কাছে অবশ্যই প্রার্থনা করব, কিন্তু পাশাপাশি তার কাছেও যদি আমরা প্রার্থনা করি এবং এর মধ্যে দিয়ে ফল পাই, তাহলে নিশ্চয়ই এই মণ্ডলী অনেক উপকৃত হবে, ভক্ত জনগণ অনেক উপকৃত হবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ব্রাদার তার কর্মময় জীবন সায়ান্নে এসে নিজেকে মা মারিয়ার মধ্যস্থতায় ঈশ্বরের সাথে নিবিড়ভাবে একাত্ম হওয়ার বাসনায় নির্জন ধ্যানী জীবনের আহ্বান অনুভব করেন। আশ্রম জীবনে প্রবেশের লক্ষ্যে 1976 খ্রিস্টাব্দে ব্রাদার মার্সেলের হাতে সবকিছু বুঝিয়ে দিয়ে তিনি 3 পাহাড়ের মাঝে অবস্থিত একটি গুহায় ছোট এক কুঁড়ে ঘরে আশ্রম জীবনযাপন শুরু করেন। যখন তিনি আশ্রম জীবনে প্রবেশ করেন তখন তার সাথে কিছু খুচরা পয়সা ছিল, তাও তিনি হিসাব রক্ষকের নিকট দিয়ে শুধু তার জীর্ণ টাইপরাইটার এবং কিছু প্রার্থনার বই সাথে নিয়ে আসেন। হাতির আনাগোনা ও নানা বিপদসংকুল পরিবেশের কারণে এর 4 মাস পর কুঁড়ে ঘরের স্থানে একটি স্থায়ী কোঠা নির্মাণ করা হয়। তিনি অধিকাংশ সময় মা মারিয়ার মধ্যস্থতায় ধ্যান ও প্রার্থনায় মগ্ন থাকতেন। একজন ধ্যানী মঠবাসী হয়ে স্থানীয় লোকজন যা নিয়ে আসতো তা
তাই তিনি আহার করতেন। আশ্রম জীবনে প্রবেশের 2 বছর পর 1978 খ্রিস্টাব্দের অক্টোবরে তিনি মা মারিয়ার গ্রোটো নির্মাণ এবং মা মারিয়ার মূর্তি স্থাপন করে পুরোপুরি আশ্রম জীবনে আত্মনিবেদন করেন। তৎকালীন চট্টগ্রামের বিশপ জোয়াকিম রোজারিও সিএসি ব্রাদারের নির্বাচিত পাহাড়টিকে লুরদের রানী মা মারিয়ার সম্মানে মন্দিরের নির্দিষ্ট স্থান হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেন। 1979 খ্রিস্টাব্দের 11 ফেব্রুয়ারি ব্রাদার ফ্লেভিয়ান নিজেই মা মারিয়ার সম্মানার্থে একটি বিশাল শোভাযাত্রার আয়োজন করেন। এরপর প্রতি বছর সেখানে ফেব্রুয়ারি মাসে মা মারিয়ার ভক্তকুল প্রার্থনায় সমবেত হন। বিভিন্ন ধর্মের মানুষ ও বিশ্বাস নিয়ে এই তীর্থভূমিতে নিজেদের প্রার্থনা জানাতে সমবেত হন এবং তাদের বিশ্বাসের চাওয়াও পূর্ণ হয়। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মানুষের কাছে পরিচিত পায় দিয়াং মা মারিয়ার তীর্থ উৎসবের। এই তীর্থ উৎসবে 50 বছর ধরে ঈশ্বরের সেবক ফ্লেভিয়ানের মধ্যস্থতায় মা মারিয়ার নিকট প্রার্থনা করে মানুষ ভিড় জমায় মানত পূরণ এবং মানত পূরণ শেষে ধন্যবাদ জানাতে। ব্রাদারের মধ্যস্থতায় প্রার্থনা করে অনেকেই প্রার্থনার ফল লাভ করেছেন, যার ফলে তিনি ইতিমধ্যে ঈশ্বরের সেবক শ্রেণীভুক্ত হয়েছেন এবং সাধু শ্রেণীভুক্ত হওয়ার লক্ষ্যে ভক্তকুল প্রার্থনা করে যাচ্ছেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, আশ্রম প্রতিষ্ঠার শুরুতে অন্য ধর্মের মানুষ বিরোধিতা করলেও বর্তমানে এই স্থানটি সকল ধর্মের মানুষের কাছে একটি পবিত্র ও মূল্যবান স্থান হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে ছড়িয়ে রয়েছে মহান প্রাণ মানুষ ঈশ্বরের সেবক ব্রাদার ফ্লেভিয়ানের ভালোবাসার স্পর্শ। প্রথমত পরম করুণাময় ঈশ্বরের কাছে ঈশ্বরের সেবক ব্রাদার ফ্লেভিয়ান লাপ্লান্তের জীবনের জন্য ধন্যবাদ জানাই। একই সাথে ঈশ্বরকে ধন্যবাদ জানাই ব্রাদার ফ্লেভিয়ানের আহ্বানের জন্য পবিত্র ক্রুশ ব্রাদার সমাজে। আজ আমরা পবিত্র ক্রুশ সংঘ সারা বিশ্ব, বিশেষভাবে বাংলাদেশে পবিত্র ক্রুশ সংঘের ফাদার, ব্রাদার, সিস্টারগণ ঈশ্বরের কাছে কৃতজ্ঞ এবং গর্বিত ব্রাদার ফ্লেভিয়ানের জীবনের জন্য এবং তার সকল প্রৈরতিক কাজের জন্য। ব্রাদার ফ্লেভিয়ান ছিলেন একজন প্রার্থনাশীল ব্যক্তি। যদিও ব্রাদার ফ্লেভিয়ানের বিভিন্ন গুণ ছিল, কিন্তু এই গুণটা আমাকে সবচেয়ে আকর্ষিত করে। আজ আপনাদের সবার কাছে আমার প্রার্থনাপূর্ণ অনুরোধ, আসুন আরো বেশি করে ব্রাদার ফ্লেভিয়ানের জন্য প্রার্থনা করি, তার মধ্যস্থতায় প্রার্থনা করি যেন ঈশ্বর অতি শীঘ্রই ব্রাদারকে মণ্ডলীতে একজন সাধু শ্রেণীভুক্ত হিসাবে ঘোষণা দেন এবং তার মধ্যস্থতায় আমরা যেন আরো ফল লাভ করতে পারি। আমাদের উচিত হবে ব্রাদার ফ্লেভিয়ানকে জীবন্ত রাখা এবং একই সাথে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের সাথে ব্রাদারকে পরিচয় করে দেওয়া। আবারও ঈশ্বরকে ধন্যবাদ জানাই ব্রাদার ফ্লেভিয়ানের জীবনের জন্য, তার আহ্বানের জন্য। আসুন মঙ্গলময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ঈশ্বর যেন আমাদের সঙ্গে থাকেন এবং ব্রাদারকে যেন সাধু শ্রেণীভুক্ত করতে সাহায্য করেন এবং ব্রাদার ফ্লেভিয়ান যেন আমাদের বিভিন্নভাবে প্রার্থনার উত্তর দিয়ে তার প্রতি আমাদের আরো বিশ্বাস জাগাতে পারেন। সবাইকে ধন্যবাদ। ক্ষমাশীল সাধু পুরুষ। মহৎ প্রাণ ব্রাদার ফ্লেভিয়ান ছিলেন ক্ষমাশীল একজন মানুষ। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যুদ্ধাহত মানুষকে সাহায্য করতে তিনি ছুটে বেরিয়েছেন পাহাড়, জঙ্গল ও জলে। এক পূর্ণ শুক্রবার ব্রাদার সাম্পান নিয়ে যখন আহতদের সেবার উদ্দেশ্যে নদী পার হচ্ছিলেন, তখন এক পাকিস্তানি সৈন্য তাকে নেমে আসার আদেশ করে আঘাত করেন। সেই ঘটনা ব্রাদার অনেক দিন মনে রাখেন এবং লিখেছিলেন, আমি অবশ্য স্থান ত্যাগ করেছি, কিন্তু স্বাভাবিকের চেয়ে বেশি জোরে হেঁটে যায়নি, আর লোকটার ছবি আমার মনে গেঁথে রাখলাম। যদি কোনোদিন একা একা দুজনের মধ্যে সাক্ষাৎ হয়, তার উপর আমার দয়া হবে। তারপরে তিনি দ্বিতীয়বার চিন্তা করলেন, ঘটনাটা কি ভুলে যাওয়া যায়? যেহেতু সেদিন পূর্ণ শুক্রবার ছিল, পবিত্র দিনগুলো আমাকে মনে করিয়ে দেয় আনন্দের সঙ্গে ক্ষমা করার প্রয়োজনের কথা। আমি ব্রাদার সিলভেস্টার মৃধা সিএসসি
ব্রাদার ফ্লেভিয়ান লাপ্লান্তে সিএসসি ক্যানাডিয়ান ব্রাদার 1932 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসের 31 তারিখে এই দেশে আসেন। উনি মরিয়ম আশ্রমে কাজ করতে আসেন 1942 খ্রিস্টাব্দে এবং এক নাগারে 39 বছর মরিয়ম আশ্রমে ছিলেন। এর মধ্যে একটা ঘটনা আমার মনে পড়ে, যেটা নাকি টপরিয়া বেউলা নামে একটা জায়গায় নদীতে জেলেদের জালে ইসলাম ধর্মের ভাইদের একটা মহিষ আটকা পড়ে মারা যায়। তখন হিন্দু মুসলিম রাইট হয়ে যায়। ব্রাদার ফ্লেভিয়ান সেখানে 15 দিন থেকে একটা শান্তিপূর্ণ সমাধান দিয়ে আসেন এবং সব মানুষ তখন খুশি ছিলেন এবং ব্রাদারকে কয়েকবার নিমন্ত্রণ করছেন এবং আরও কয়েকবার তিনি সেখানে ভিজিট করছেন। এছাড়া তিনি কুতুবদিয়া একটা দ্বীপে সেখানে ওনার ট্রলার নিয়ে গেছেন কয়েকবার জেলেদের সঙ্গে দেখা করতে। জেলায় ওনার প্রাণ। সাধারণ খ্রিস্ট সৈনিক। একজন উন্নত রাষ্ট্রের নাগরিক হয়েও চাকচিক্যময় জীবন ছেড়ে তিনি বাংলাদেশের মতো দুর্গম জনপদে মানব সেবায় ব্রতী হয়েছিলেন। তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছিলেন বিত্তশালী, চাইলে তিনিও তেমন জীবনযাপন করতে পারতেন। তৎকালীন কানাডিয়ান প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডো বর্তমান কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পিতা ছিলেন ব্রাদারের নিকটতম বন্ধু, যিনি ব্রাদারের বিভিন্ন কার্যক্রমের জন্য আর্থিক সহযোগিতা করতেন নিয়মিত। পিয়েরে ট্রুডো বন্ধুর সাথে দেখা করতে ছেলে জাস্টিন ট্রুডোকে নিয়ে দিয়াং এসেছিলেন। মৃত্যুর শেষের দিকে তিনি বন্ধু পিয়েরে ট্রুডোকে লিখেছিলেন, তোমার বন্ধু সম্ভবত শেষবারের মতো লিখছে, আগে থেকেই আমি কবরের দিকে 1.5 ফুট দূরত্বে আছি, আর এদিকে ডাক্তারগণও একমত যে আমি আমাদের স্বর্গীয় পিতার ভবনের দিকে দৌড়ে যাচ্ছি। ব্রাদারের চিঠিপত্রের স্তূপের মধ্যে 50টির মতো চিঠি পাওয়া যায় বন্ধু পিয়েরে ট্রুডোর সাথে বন্ধুত্বের স্বাক্ষর হিসেবে। ব্রাদার একান্ত প্রিয় বন্ধু তৎকালীন এই কানাডার প্রধানমন্ত্রী পিয়েরো ট্রুডো রীতিমতো যোগাযোগ করতেন ব্রাদার মার্সেলের সঙ্গে, এই ব্রাদার ফ্লেভিয়ানের সঙ্গে। আর চিঠিপত্রের লেনদেন আমার হিসাব মতো 25টা চিঠি লেনদেন হয়েছে, এটা কোনো একটা জায়গায় আমরা উল্লেখ করব। আর উনি বাংলাদেশে দুবার আসছেন, 1971 সনে এবং 1986 সনে। 86 সনে ওনার সঙ্গে ওনার 3 ছেলে এসেছিলেন। বড় ছেলে যিনি এখন কানাডার প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো। তো 3 ছেলে এত ছোট ছিল যে জাস্টিন ট্রুডো ছিল 12 বছর বয়স এবং আর বাকি 2জন আর কম। তো ব্রাদার ফ্লেভিয়ানকে এত ভালোবাসতেন এবং এত ঘনিষ্ঠ বন্ধু হয় না সচরাচর। এবং আমরা বলতে পারি যে মরিয়ম আশ্রমের প্রতিষ্ঠা লগ্ন থেকে যে আর্থিক সহায়তা বা হোস্টেল পরিচালনা করা, স্কুল, পিয়েরো ট্রুডোর এই অবদান, এবং উনি ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে অনেক চিঠি লিখেছেন ওনাকে, আর সেটা এখন স্মৃতি হয়ে আছেন। কতটা খ্রিস্টসেবী না হলে আয়েশে জীবন ছেড়ে দুর্গম জনপদে তিনি মানব সেবা করার উদ্দেশ্যে জীবন বিলিয়ে দেন। মানব সেবায় বিরামহীন ছুটে চলার কারণে তিনি নানা ধরনের শারীরিক অসুস্থতায় ভুগতেন। ব্যথাযুক্ত হার্নিয়া, পাহাড়ি রাস্তায় চলাচলের জন্য পায়ে ঘা ও টেন্ডোনাইটিস রোগ, ম্যালেরিয়া সহ নানা জটিলতায় তিনি ভুগেছেন। তাও তিনি থেমে থাকেননি। খ্রিস্টের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি মানব সেবা করে গেছেন। পরবর্তীতে তিনি ক্যান্সারে আক্রান্ত হন। জীবন যখন শেষ হবে যেন শুনি তোমার গান। ব্রাদার লরেন্স ডায়াস তখন মঠাশ্রমের দায়িত্ব নেন এবং অসুস্থ ব্রাদার ফ্ল্যাভিয়ানের দেখাশোনা করেন। 1981 খ্রিস্টাব্দ 19 জুন শুক্রবার রাত 9:30 বাজে। শুনশান নীরবতা, একটা মায়াবী পরিবেশে খাটে শুয়ে আছেন স্বর্গীয় চেহারায় আবৃত ব্রাদার ফ্লেভিয়ান। ব্রাদার লরেন্স তার মাথার কাছে আসেন, স্বর্গীয় দ্যুতি ব্রাদার ফ্লেভিয়ানের চোখে। এরপর ধীরে ধীরে ব্রাদার নিজেকে সমর্পণ করলেন ঈশ্বরের হাতে। পানি শুকাচ্ছেন যেমন বলেন, কাম লর্ড জিসাস, কাম লর্ড জিসাস, প্রভু এসো। বলেন, প্রভু এসো, প্রভু এসো। কাম লর্ড জিসাস, কাম লর্ড জিসাস।
এই, আরে আরে ঠান্ডা না স্যার, তোমরা যাও, এখন মারা গেছে। ব্রাদার সিস্টারদের খবর দেন, মারা গেছে, শেষ, প্রাণ ত্যাগ করেছে, প্রভুর কাছে চলে গেছে। আমাদের ব্রাদার ফ্লেভিয়ান আমাদের থেকে চলে গেছে।